রামেশ্বরম তার ধর্মীয় তাৎপর্যের কারণে একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এবং ধর্মীয় তীর্থকেন্দ্র হিসেবে পরিচিত। রামেশ্বরম নাম থেকেই বোঝা যায় যে এটি সম্পূর্ণরূপে ভগবান রামের সাথে সম্পর্কিত, কারণ এটি সেই স্থান যেখান থেকে বানর সেনারা মূল ভূখণ্ড লঙ্কা অর্থাৎ শ্রীলঙ্কা পর্যন্ত রাম সেতু নির্মাণ করেছিলেন। সুতরাং রামেশ্বরম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং এই শহরে বেশ কয়েকটি মন্দির রয়েছে যা কৌশলগতভাবে রামের সেনাবাহিনীর সাথে রাবণের রাজ্যের দিকে যাত্রার উপর ভিত্তি করে নির্মিত। যদি আপনি রামেশ্বরম ভ্রমণ করেন তাহলে আপনার ভ্রমণের বিষয়গুলোকে অবশ্যই সাইট সিইংয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত। আপনারা রামেশ্বরম মন্দির দর্শন করার সাথে সাথেই কিন্তু অটো রিজার্ভ করে সারা দিনের জন্য সাইট সিইং পয়েন্টের বুকিং করে নিতে পারেন। অটো ভাড়া আপনাদের সাইট সিইংয়ের জন্য নেবে 900 থেকে 1000 টাকা এবং আপনাদের ভ্রমণের সময় প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগবে। কিছু কিছু ক্ষেত্রে একটু বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে, সেটা আপনাদের ভ্রমণ চাহিদার উপর নির্ভর করে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে রামেশ্বরম ভ্রমণের মধ্যে আমাদের সাইট সিইং পয়েন্টগুলি কী কী রয়েছে এবং তার সাথে আমাদের ধর্মীয় ভাবাবেগ কীভাবে জড়িত রয়েছে। রামেশ্বরম ভ্রমণের সবথেকে প্রথম হচ্ছে আমাদের শ্রী রামনাথ স্বামী মন্দির। মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এবং বিষ্ণুর অবতারের 4 ধামের মধ্যে অন্যতম হচ্ছে এই শ্রী রামনাথ স্বামী মন্দির, যেখানে ভগবান রাম শিবের পূজা করেছিলেন। এটি তার উচ্চ ধর্মীয় গুরুত্ব হিন্দু পবিত্র মহাকাব্য রামায়ণের সাথে সম্পর্কিত এবং মনমুগ্ধকর স্থাপত্যের জন্য পরিচিত। এই মন্দিরের পেছনের কিংবদন্তি অনুসারে দেবী সীতাকে অপহরণকারী রাক্ষস রাবণের সাথে যুদ্ধের পর ভগবান রাম এখানে ভগবান শিবের পূজা করেছিলেন। ভগবান রাম অর্ধব্রাহ্মণ রাবণকে হত্যা করার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য ভগবান শিবের কাছে প্রার্থনা করেছিলেন। ভগবান রাম যে লিঙ্গে প্রার্থনা করেছিলেন তা দেবী সীতা তৈরি করেছিলেন এবং মন্দিরে একই লিঙ্গ রয়েছে। তবে শ্রী রামনাথ স্বামী মন্দিরে আরও একটি শিবলিঙ্গ রয়েছে যা বিশ্বলিঙ্গম বা হনুমান লিঙ্গম নামেও পরিচিত। এই মন্দিরে 22টি তীর্থ রয়েছে যাকে 22 কুণ্ড হিসেবে মনে করা হয়। বিশ্বাস অনুসারে এই তীর্থমে বা এই 22 কুণ্ডে স্নান করলে একজন ভক্ত তার সমস্ত রকম পাপ থেকে মুক্তি পেতে পারেন। রামেশ্বরমের পরবর্তী দর্শনীয় স্থান হিসেবে রয়েছে কোঠান্ডার স্বামী মন্দির। এই মন্দিরটিও হিন্দু দেবতা রামের উদ্দেশ্যে নিবেদিত। রামেশ্বরম থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত এটি দ্বীপের দক্ষিণতম প্রান্ত গঠন করে। এই মন্দিরটি একমাত্র ঐতিহাসিক স্থাপনা যা 1964 সালের ঘূর্ণিঝড় ধনুষ্কড়িকে ভেসে যাওয়ার পর বেঁচে গিয়েছিল। মন্দিরটিতে রাম, লক্ষ্মণ, সীতা, হনুমান এবং বিভীষণের দেবতাদের মূর্তি রয়েছে। এই মন্দিরটি সেই স্থান বলে মনে করা হয় যেখানে রাবণের ছোট ভাই বিভীষণ রাম এবং তার বানর সেনাবাহিনীকে আশ্রয় চেয়েছিলেন। এই ঐতিহ্য অনুসারে সীতা অপহরণের পর বিভীষণ রাবণকে তাকে রামের কাছে ফিরিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে রাবণ এই পরামর্শে কান দেননি, যার ফলে বিভীষণ লঙ্কা থেকে পালিয়ে রামের সেনাবাহিনীতে যোগ দেন। বিভীষণ যখন রামের কাছে আত্মসমর্পণ করেন তখন বানর সেনাবাহিনী রামকে অনুরোধ করে যে তিনি বিভীষণকে গুপ্তচর বলে মেনে না নেন। যাই হোক, হনুমানের জেদের কারণে রাম বিভীষণকে গ্রহণ করেন এবং বলেন যে তার কাছে আত্মসমর্পণকারীদের রক্ষা করা তার কর্তব্য। আরও বলা হয় যে রাবণ বধের পর রাম এই স্থানে বিভীষণের জন্য পট্টাভিষেকম অর্থাৎ লঙ্কার রাজার কাছে আরোহণ করেছিলেন। মন্দিরের ভিতরের দেওয়াল জুড়ে চিত্রকর্মের মাধ্যমে গল্পটি চিত্রিত করা রয়েছে। বন্ধুরা, আমাদের পরবর্তী দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে ধনুষ্কড়ি, যেখানে আমাদের রাম সেতু অবস্থিত।
1964 সালের 22শে ডিসেম্বর একটি প্রচণ্ড ঘূর্ণিঝড় এই অঞ্চলে আঘাত হানে, যার ফলে ব্যাপক শহরের ক্ষয়ক্ষতি হয়। ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট প্রবল বাতাস এবং ভারী বৃষ্টিপাতের ফলে ধনুষকোডির অবস্থিত ঘরবাড়ি, রেল স্টেশন, গির্জা এবং বেশিরভাগ অবকাঠামো ধ্বংস হয়ে যায়। সেই ঘূর্ণিঝড়ের আগে ধনুষকোডি একটি ছোটোখাটো বেশ জনপ্রিয় শহর ছিল, কিন্তু তারপর থেকে এটি জনশূন্য হয়ে পড়ে। সেই ঘূর্ণিঝড়ে প্রচুর মানুষের প্রাণহানিও ঘটে থাকে। এই ট্র্যাজেডির পর শহরটি পরিত্যক্ত হয়ে পড়ে এবং ভবিষ্যতে ঝড়ের ঝুঁকির কারণে পুনর্নির্মাণের প্রচেষ্টা বন্ধ করে দেওয়া হয়। ঘূর্ণিঝড়ের আগে ধনুষকোডি ছিল একটি ছোট্ট ব্যস্ত শহর। এটি ছিল ভারত ও শ্রীলঙ্কার মধ্যে পরিবহনের প্রধান বন্দর। আজ ধনুষকোডির ধ্বংসাবশেষ তার একসময়ের সমৃদ্ধ অতীতের ভৌতিক স্মারক হিসেবে দাঁড়িয়ে রয়েছে। হিন্দু পৌরাণিক অনুসারে ধনুষকোডি সেই স্থান বলে মনে করা হয় যেখানে ভগবান রাম এবং তার বানর সেনা ভারতকে লঙ্কার সাথে সংযুক্ত করার জন্য এবং তার স্ত্রী সীতাকে রাবণের হাত থেকে উদ্ধার করার জন্য রাম সেতু তৈরি করেছিলেন। সীতাকে উদ্ধার করার পর ভগবান রাম তার ধনুকের তীর দিয়ে সেতুটি ধ্বংস করেছিলেন, যার ফলে এই শহরের নামকরণ হয়েছিল ধনুষকোডি, যার অর্থ হচ্ছে ধনুকের শেষ প্রান্ত। এবং ধনুষকোডির আপনারা যদি ড্রোন ভিউ দেখেন তাহলে কিন্তু দেখতেও অনেকটা ধনুকের মতোই। সেতুটি নিজেই পানির নিচে নিমজ্জিত, খালি চোখে দেখা যায় না, তাই এর উপর দিয়ে হেঁটে যাওয়াও সম্ভব নয়। ভগবান রামের সাথে এর সংযোগের কারণে ধনুষকোডির ধর্মীয় গুরুত্ব উল্লেখযোগ্য। এই ধনুষকোডি আসলে আপনারা রাম সেতু দর্শন করতে পারবেন না, তবে রাম সেতুর অনুভূতি অবশ্যই নিতে পারবেন। আমাদের পরবর্তী দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি তথা দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত ডক্টর এপিজে আব্দুল কালামের ঘর, যেটি কালাম হাউস নামেই পরিচিত। রামেশ্বরমে এটি আরেকটি দর্শনীয় স্থান। পূর্বে যে বাড়িতে প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম তার বাবা মা এবং ভাইয়ের সাথে শৈশব কাটিয়েছিলেন, তার প্রথম তলাটি এখন একটি জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এখানে দর্শনার্থীরা তার শৈশব, কৃতিত্ব এবং কাজের চিত্র তুলে ধরে তার জীবনের বিভিন্ন জিনিসপত্রের মাধ্যমে তার জীবনের দিকে নজর দিতে পারেন, যা প্রদর্শনীতে রাখা রয়েছে। বাড়ির দ্বিতীয় তলায় একটি আর্ট গ্যালারি রয়েছে এবং নিচতলাটি একটি সুভিনির শপে পরিণত রয়েছে। তো রামেশ্বরমের সাইট সিন পয়েন্টে অবশ্যই আপনারা কিন্তু প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের এই হাউসটি পরিদর্শন করতে ভুলবেন না। বন্ধুরা, এপিজে আব্দুল কালামের হাউস দর্শন করার পরেই আপনারা ক্ষুদ্র সময়ের মধ্যেই কিন্তু শ্রী রামচন্দ্র দ্বার এবং লক্ষণ দ্বার এই দুটো কিন্তু অনায়াসেই দর্শন করে নিতে পারবেন। রামদ্বার এবং লক্ষণ দ্বারের মধ্যে আপনারা একটি ছোট ছোট মন্দির পেয়ে যাবেন, তার পাশাপাশি পুকুরও রয়েছে যেখানে মনে করা হয় যে রামচন্দ্র এবং লক্ষণ এই পুকুরগুলোতে স্নান করতেন। তো যাই হোক, এই রামদুয়ার এবং লক্ষণদ্বার এই দুটি দর্শন করে নেওয়ার পর এবার আপনারা সরাসরি চলে আসুন আমাদের ডক্টর এপিজে আব্দুল কালামের সমাধিতে, যেটাকে ডক্টর এপিজে কালাম ন্যাশনাল মেমোরিয়াল হিসেবেও অফিসিয়ালি মনে করা হয়। এটি তামিলনাড়ু রামেশ্বরমেরই পেইকারম্বুতে অবস্থিত। ভারতের যে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম তার প্রতি উৎসর্গীকৃত এটি স্মৃতিসৌধ। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও আব্দুল কালামের প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য এবং জাতিগত বৈচিত্র্য প্রদর্শনের জন্য এই স্মৃতিসৌধের নকশা ও নির্মাণ করেছিলেন। জাতীয় সংহতির প্রতীক এই স্মৃতিসৌধটি মুঘল ও ভারতীয় স্থাপত্যের এক সংমিশ্রণ। ডক্টর এপিজে আব্দুল কালাম মৃত্যুবরণ করার পর তার মৃতদেহ যখন দিল্লিতে আনা হয় তখন ভারত সরকারের তরফ থেকে তার স্মৃতিসৌধটি দিল্লিতে বানানোর প্রস্তাব দিয়েছিল, কিন্তু এপিজে আব্দুল কালামের পরিবার সেটি অস্বীকার করেন এবং তারা বলেন যে কালাম স্যারের ইচ্ছা ছিল রামেশ্বরম অর্থাৎ তার জন্মভূমিতেই
সমাধি হওয়ার। তার জন্য পরিবারের অনুরোধে তার এই স্মৃতিসৌধটি রামেশ্বরমেই তৈরির কাজ সিদ্ধান্ত নেয় ভারত সরকার। তো বন্ধুরা, আমাদের ডক্টর এপিজে কালাম ন্যাশনাল মেমোরিয়াল পরিদর্শনের পর আমাদের লাস্ট যে ডেস্টিনেশন পয়েন্ট বা দর্শনীয় স্থান সেটা হচ্ছে পম্বন সেতু বা পম্বন ব্রিজ। এই পম্বন ব্রিজের গল্প কম বেশি আপনারা সকলেই জানেন। ব্রিটিশকালের এই ব্রিজ যেমন জলপথ রয়েছে তেমন রেলপথ রয়েছে, উভয়ের জন্য কিন্তু বরাবর আগে থেকেই সুবিখ্যাত। পম্বন সেতু যা পম্বন দ্বীপের রামেশ্বরম শহরকে ভারতের মূল ভূখণ্ড মণ্ডপমের সাথে সংযুক্ত করেছিল। 1914 সালের 24শে ফেব্রুয়ারি এটি উদ্বোধন করা হয়েছিল। এটি ছিল ভারতের প্রথম সমুদ্র সেতু এবং 2010 সালে বান্দ্রা-ওয়ারলি সমুদ্র সংযোগ খোলার আগে পর্যন্ত ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু। এটি একটি প্রচলিত সেতু ছিল যা কংক্রিটের স্তম্ভের উপর স্থাপিত ছিল, যার মাঝখানে একটি দ্বিপাতার বেসকুল অংশ ছিল, যা জাহাজ এবং বার্জগুলিকে অতিক্রম করার জন্য উঁচু করা যেতে পারে। 1988 সাল পর্যন্ত পম্বন সেতুই ছিল রামেশ্বরমকে ভারতের মূল ভূখণ্ডের সাথে সংযুক্তকারী একমাত্র ভূপৃষ্ঠ পরিবহন সংযোগ। যখন রেল সেতুর সমান্তরালে একটি সড়ক সেতু নির্মিত হয়েছিল, 2020 সালে বিদ্যমান সেতুর কাছাকাছি একটি নতুন সেতু নির্মাণ শুরু হয়, যা শেষ পর্যন্ত বিদ্যমান সেতুটি প্রতিস্থাপনের পরিকল্পনা করা হয়েছিল। 2022 সালের ডিসেম্বরে ক্ষয়ের কারণে বেসকুল অংশটি উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়ায় সেতুতে রেল পরিবহন স্থায়ীভাবে স্থগিত করা হয়েছিল। 2020 সালে ভারত সরকার ঘোষণা করে যে পুরাতন পম্বন সেতুর অনুরূপেই 29 মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে একটি নতুন রেল সেতু নির্মিত হবে। 2022 সালের ডিসেম্বরে ক্ষয়ের কারণে বেসকুল অংশটি উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়ায় সেতুতে রেল পরিবহন স্থগিত করা হয় এবং 2023 সালের ফেব্রুয়ারিতে ভারতীয় রেলওয়ে ঘোষণা করে যে নতুন সেতুটি সম্পন্ন হওয়ার পরে রামেশ্বরমে ট্রেন চলাচল পুনরুদ্ধার করা হবে এবং নতুন পম্বন সেতুটি 2024 সালে সম্পন্ন হয়ে যায়। বর্তমানে মণ্ডপম থেকে রামেশ্বরমের রেল চলাচল সক্রিয় রয়েছে এবং এই নতুন পম্বন সেতু দিয়ে কিন্তু রেল চলাচল হয়ে থাকে। পুরাতন সেতুটি বর্তমানে সেরকম সক্রিয় নেই। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আমাদের রামেশ্বরম ভ্রমণের রামেশ্বরম সাইট সিইং পয়েন্টগুলোর মধ্যে কম বেশি একদিনের মধ্যে যে কটি দর্শনীয় স্থান রয়েছে অটোতে করে সবকটিই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের দর্শনীয় স্থানগুলি সবকটি ভ্রমণ করতে সময় লেগেছিল প্রায় 4 ঘন্টা। আপনাদেরও আশা করা যায় সেরকমই সময় লাগবে। তো আপনাদের এই রামেশ্বরম সাইট সিইং পয়েন্টের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। হর হর মহাদেব, জয় শ্রীরাম।